আজকে আমরা পরিবেশগত সম্পদ অর্থনীতির 2 নম্বর লেকচার নিয়ে আসলাম। আজকে আমরা খুব বেশি আলোচনা করব না, আগে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 2-3 জন বলছেন আমারে, তাই চেষ্টা করবো ছোট রাখতে। তো প্রথমে আমরা জানবো যে পরিবেশগত অর্থনীতির পরিধি বিষয়বস্তু, মানে পরিবেশগত অর্থনীতি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, কি কি বিষয় নিয়ে কাজ করা হয়, কি কি বিষয় নিয়ে নীতি নেওয়া হয়, এগুলোই হচ্ছে মূলত জানার কথা। তো একবারে শুরুতে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। তো আমরা উৎপাদন করতে গিয়ে নানান ভাবে পরিবেশ কি করি, আমরা দূষণ করি, তাই তো? আমরা তো জানি যেমন হচ্ছে নানান কারখানা থেকে নানা ধরনের বর্জ্য সৃষ্টি হয়। সো এই ওয়েস্ট গুলো আলটিমেটলি কোথায় যায়? আলটিমেটলি তো পরিবেশেই যায়, তাই না? তো আমরাই তো দেখতে পারি, যেমন যখন হাজিরবাগের এখানে ট্যানারি ছিল, তখন সেই ট্যানারি ময়লাগুলো কোথায় যেত? সেই সবগুলো ময়লা যেতে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীতে। এখন সম্ভবত তুরাগ নদীর ওদিকে নিয়ে গেছে, এখন তুরাগ নদী দূষণ হইতেছে। তো এটাই তো আলটিমেটলি ময়লা আমরা যা করি, আমরা যে বর্জ্য উৎপাদন করি, সেগুলো কোথায় যায়? পরিবেশে যায়। সো ওইটা পরিবেশে কি করে? দূষণ করে। সো এই দূষণটা কিভাবে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি? একবারে তো শেষ করা সম্ভব না, তাই না? আমরা যতদিন মানুষ আছি, যতদিন পৃথিবীতে মানুষ আছি আমরা, ততদিন তো আমাদের তো উৎপাদন চলবে, তাই না? তো উৎপাদন চললে বর্জ্য তৈরি হবে। তো এই দূষণটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, দূষণটা কিভাবে কমাইতে পারি, সেটার উপরে ফোকাস করা হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। নেক্সট হচ্ছে টেকসই যোগ্যতা, তাই তো? তাহলে টেকসই যোগ্যতার বেলায় আমি একটা ছোট করে জিনিস বলি, টেকসই উন্নয়ন, তাই তো? টেকসই উন্নয়নে কি বলা হয়? টেকসই উন্নয়নে বলে এটা এমন এক প্রকার উন্নয়ন যেখানে শুধু প্রেজেন্ট জেনারেশন না, ফিউচার জেনারেশনের জন্য এটা ফায়দা পায়। তো ধরেন একটা ব্রিজ তৈরি করব, তো ব্রিজটা এমন ভাবে তৈরি করব যে আগামী 100 বছর টিকে, তাই না? যে শুধু 20 বছর, আগামী 20 বছরে হচ্ছে বর্তমান জেনারেশনের ফায়দা নিল, এরপর আবার নতুন করে আবার নিল, তা না। এটা কি দেখা গেল যে বর্তমান প্রজন্ম প্লাস ভবিষ্যৎ প্রজন্ম এরা দুইজনই যেন ফায়দা পায়, ঠিক আছে? এই জিনিসটার উপরে ফোকাস করে টেকসই উন্নয়ন। তো টেকসই উন্নয়নের জন্য আমাদের কি দরকার? সম্পদ দরকার। সম্পদ কোথা থেকে আসছে? প্রকৃতি, পরিবেশ থেকে কিন্তু সম্পদটা আসে, তাই না? তো ওই সম্পদটা আমাদেরকে এমন ভাবে ইউজ করতে হবে যে যে উন্নয়নটা হইব এটা যেন টেকসই উন্নয়ন হয়, আর ওই সম্পদেরও যেন অপচয় না হয়। নেক্সটে বলছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। তো এটার সাথে রিলেটেড। তো আমরা তো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, তাই না? মানুষ সৃষ্টি করে এমন কোন সম্পদ কিন্তু পৃথিবীতে নাই, এই মহাজগতে নাই। যা আছে সেটা কি? প্রাকৃতিক সম্পদের মানব সৃষ্ট সম্পদ জিনিসটা আগে আমরা জিনিসটা কি, যে প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন। কি? রূপগত পরিবর্তন। তো আমরা মানব সৃষ্ট সম্পদ ব্যবহার করি আর প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার করি। সম্পদ তো ব্যবহার হবে, সম্পদ তো ক্ষয় হবে, তাই না? তো এই যে সম্পদটা যে ক্ষয় হবে, সেটা প্রাকৃতিক হোক কিংবা মানব সৃষ্ট হোক, হ্যাঁ, এই সম্পদটা যেন যথাযথ ব্যবহার হয়, সম্পদের যেন কোনোভাবে অপচয় না হয়। কারণ অনেক ভ্যালুয়েবল সম্পদ আছে যেগুলো কিন্তু অনবায়নযোগ্য, তাই তো? রিনিউয়েবল না, সেগুলো কিন্তু একবার শেষ হইলে কিন্তু সেগুলা পুনরায় রিস্টোর হইতে কিন্তু অনেক লম্বা সময় লাগে বা পাওয়াই যায় না। তো সেই সকল সম্পদ যেন ফিউচার জেনারেশন ব্যবহার করতে পারে, হ্যাঁ, সেটার জন্য আমরা কি করব, আর অপচয় যেন না হয়, এটার জন্য আমরা কি করব? যথাযথ ব্যবহার নিশ্চিত করব। কিভাবে? সেটাও পরিবেশ অর্থনীতি আলোচনা করে। পরিবেশ সংরক্ষণ করব আমরা, তাই তো? তো পরিবেশ আমরা পরিবেশ প্রকৃতি সংরক্ষণ করবো, যেমন পরিবেশের আন্ডারে যে সকল জিনিসপত্র, যে সকল জিনিস থেকে আমরা প্রাকৃতিক সম্পদ পাই, কি কি আছে এর মধ্যে? আছে প্রাকৃতিক সম্পদ যেগুলো থেকে আমরা পাই, তাই তো? তাইলে সের মধ্যে কি আছে? সমুদ্র, এর মধ্যে কি আছে? বন, নদী, তাই তো? সমুদ্র, বন, নদী, এইসব জিনিস থেকে আমরা কি পাই? প্রাকৃতিক সম্পদ পাই থাকি, তাই তো? কাঠ, সামুদ্রিক সম্পদ বলেন, বনজ সম্পদ বলেন, নদীভিত্তিক সম্পদ বলেন, হ্যাঁ, জলজ সম্পদ, এই দুইটা থেকে তো জলজ সম্পদ পাই, বনজ সম্পদ, এগুলো যে আমরা পাই, তাই না? এইগুলা অনেক সম্পদ আছে যেগুলো অনেক ভ্যালুয়েবল, কিন্তু সেগুলোর পরিমাণ কিন্তু অনেক কম।
তো এমন ভাবে ব্যবহার করতে হবে যে এটা কিভাবে ব্যবহার করলে ভবিষ্যৎ প্রজন্ম যেন এটার ফায়দাটা পায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন মানে অবশিষ্ট থাকে, কিছু অবশিষ্ট থাকে। আবার হচ্ছে কথা যে আপনার যে ধরেন শুধু বড় দেশগুলোই ব্যবহার করলো, একলা ছোট দেশগুলো ব্যবহার করতে পারলো না, এই ধরনের যেন মিসম্যানেজমেন্ট না হয় সেটারও আলোচনা করে যে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করে সবাই এটার ফায়দা নিতে পারি, এটাও আলোচনা করে পরিবেশগত সম্পদ অর্থনীতি। প্রাকৃতিক সম্পদের নীতি, তাই তো? তাহলে একটা দেশের সরকার হোক বা অন্যান্য কোনো প্রাইভেট বডি হোক বা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন হোক, তারা সবাই মিলা এখানে আলোচনা করে যে কিভাবে প্রাকৃতিক সম্পদটা আমরা রক্ষা করতে পারবো, কিভাবে প্রাকৃতিক সম্পদের উপর আমরা কাজ করব, কিভাবে এর রক্ষা করব, এইগুলা কিভাবে আমরা এফিশিয়েন্ট ইউজ করব। ঠিক আছে, এত কিছুর উপরে আলোচনা করার মাধ্যমে নানা ধরনের নীতি নিয়ে আলোচনা করা হয়, নীতি প্রয়োগ করা হয়। তো এইগুলোই হইতেছে প্রাকৃতিক সম্পদের নীতি। তো এই প্রাকৃতিক সম্পদের নীতিগুলো নিয়েও কি করা হয়, আলোচনা করা হয় পরিবেশ সম্পদ অর্থনীতিতে। আর প্রাকৃতিক সম্পদের মূল্য নির্ধারণ, তাই তো? প্রাকৃতিক সম্পদ আমরা আহরণ করি, আমরা যারা আহরণ করি তারা কিন্তু নিজেরা ব্যবহার করি, আর যেটা একবার সারপ্লাস অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু আমরা এমনি এমনি ফেলাই দিই না, সেটা আমরা কি করি, অবভিয়াসলি আমরা সেটা বিক্রি করি বাজারে। তো বাজারে আমাদের এই প্রাকৃতিক সম্পদের মূল্য কিভাবে নির্ধারণ হবে? এটা চাহিদার ভিত্তিতে হবে নাকি অগ্রাধিকারের ভিত্তিতে হবে, নাকি চাহিদা যোগানের যে ভারসাম্য থাকে, হ্যাঁ, এই যে এইটার মাধ্যমে হবে। তো এইগুলো নিয়ে আলোচনা করছি কিভাবে প্রাকৃতিক সম্পদের দাম নির্ধারণ করা দরকার, যেন জিনিসটা একবারে সস্তাও না হয়ে যায় আবার একবারে দামিও না হয়ে যায়। বড় লোকের জন্য যেন একবারে সস্তা না হয়ে যায়, আর গরিবের জন্য যেন একবারে দামি না হয়ে যায়। জিনিসটা মনে করেন একটু সহজলভ্য বা একটু ভ্যালুয়েবল এর মধ্যে থাকে। এটা নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের পরিবেশগত সম্পদ অর্থনীতি। তো পরিবেশগত সম্পদ অর্থনীতি মূলত কি কি নিয়ে কাজ করে, এই 6টা পয়েন্টই হচ্ছে আমি এখানে দিলাম। আরো অনেকগুলো পয়েন্ট থাকে, আপনাদের বইগুলো যদি আপনারা দেখেন আরো অনেক পয়েন্ট পাবেন। কোন পয়েন্ট যদি না বুঝেন কমেন্টে জানান, সেগুলো আমি বোঝাতে চেষ্টা করব। এই হচ্ছে পরিবেশগত সম্পদ অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু। ওকে, এখন আমরা যাই সম্পদ। সম্পদ জিনিসটা কি? হ্যাঁ, আমি এক মিনিট, আমি এগুলো এখন মুছে দিই। সম্পদ জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা লিখতে পারি যে সকল কিছু আমাদের নৈতিকভাবে উপকার করে সেগুলোই সম্পদ। কি? যে সকল কিছু আমাদের নৈতিকভাবে উপকার করে, তাই তো? এই উপকারটা হালাল ওয়েতে হইতে হবে, ঠিক আছে? মানুষের কল্যাণ যেন হয় সেই উপকারে, এই জিনিসটা কিন্তু নিশ্চিত করতে হবে। তাহলে ওই জিনিসটা হইতেছে কি আমাদের সম্পদ। যেমন আমি বললাম যে আপনার একজন বন্ধু, হ্যাঁ, আপনি ধরেন একটা ভালো কাজ করবেন, আপনি দান করবেন। আপনার বন্ধু ধরেন আপনাকে বললো যে এইভাবে এইভাবে এই জায়গায় গিয়ে এই ধরনের মানুষদেরকে দান করো, তাহলে তারা বেশি উপকৃত হবে। তাহলে আপনার বন্ধু একবার নৈতিকভাবে আপনার হেল্প করছে, তো আপনার বন্ধু এখন আপনার জন্য একটা সম্পদ, তাই না? বাতাস আপনার গায়ে লাগতেছে, তাই তো? আপনি আরাম করতেছেন, বাতাস আপনার জন্য সম্পদ। পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন, পিপাসা মেটাচ্ছেন, পানি আপনার জন্য সম্পদ। তো এই দেশে সম্পদের সংজ্ঞাটা যে সকল কিছু আমাদের নৈতিকভাবে উপকার করে, তাই তো? নৈতিক কাজে উপকার করে সেগুলোই কি সম্পদ। এটা হইতেছে এই যে এতক্ষণ আমি যে সংজ্ঞাটা দিলাম, এইটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, মানে সম্পদের সংজ্ঞা। এটা ছোট করে বলে দিলাম। ওকে, নেক্সটে আমরা আসি সম্পদের প্রকারভেদ। তো সম্পদ, যত ধরনের সম্পদই দুনিয়াতে আছে যেগুলা মানুষের উপকারে আসে, ওগুলো মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। আমরা কি জানলাম? একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে
মানব সৃষ্ট সম্পদ। তো প্রাকৃতিক সম্পদ কি? আমরা প্রকৃতি থেকে সরাসরি যে সম্পদগুলো পাই, হ্যাঁ, সেগুলো হইতেছে প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রকৃতি থেকে প্রাপ্ত, কি লিখলাম? প্রকৃতি থেকে প্রাপ্ত। তো কি হইতে পারে? সেটা হইতেছে গাছ হইতে পারে, বাতাস, তাই না, পানি, খনিজ সম্পদ, খনিজ পদার্থ, তাই তো, বন জঙ্গলে যে প্রাণীগুলা থাকে সেগুলা। তো এইগুলা সরাসরি আমরা প্রকৃতি থেকে পাই, সেগুলো সৃষ্টির পিছনে আমাদের কোনো হাত থাকে না, মানুষের কোনো হাত থাকে না। তো সেগুলো হইতেছে আপনাদের প্রাকৃতিক সম্পদ। আর নেক্সট হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ কি? প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন। কি? প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন। তো দেখেন, প্রাকৃতিক সম্পদ, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, একবারে শূন্য থেকে কোনো সম্পদ মানুষ কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। তো মানুষ যে সম্পদই তৈরি করে সেটা প্রাকৃতিক সম্পদ দিলে হচ্ছে মানে রূপের পরিবর্তন থাকে, তাই তো। একবার সিম্পল এক্সাম্পল যদি দিই, মনে করেন খাট, হ্যাঁ, এই খাট কি একবার শূন্য থেকে মানুষ এই থ্যানোসের মতো চুটকি বাজে সৃষ্টি করে ফেলছে? এভাবে কিন্তু করে না। কিভাবে করছে? প্রকৃতিতে গাছ আছে, কাঠ থেকে কাঠ সংগ্রহ করে কাঠটারই রূপগত পরিবর্তনের মাধ্যমে কি হয়েছে, একটা খাট তৈরি হয়েছে, একটা চেয়ার তৈরি হয়েছে, একটা টেবিল তৈরি হয়েছে। তো এই হইতেছে, এই জন্যই বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন, তাই তো। তো এই হচ্ছে কি আমাদের বিষয়, যে সম্পদ আমাদের আবার কয় প্রকার ভাগ করা যায়? দুই ভাগে, একটা প্রাকৃতিক সম্পদ আর একটা মানবসৃষ্ট সম্পদে। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানবসৃষ্ট সম্পদের মধ্যে আমরা কি যে বললাম, খাট রাখতে পারি, চেয়ার, টেবিল, ফোন, ট্রাইপড, একটা মার্কার রাখতে পারি, আমরা এই পুরো একটা বিল্ডিং রাখতে পারি, ইট, তাই না। ইট, অনেকে বলবে যে ইট তো প্রাকৃতিক সম্পদ। আসলে ইট সরাসরি প্রাকৃতিক সম্পদ না, ইটের যে কাঁচামাল মাটি, এটা প্রাকৃতিক সম্পদ। কিন্তু ইট রে হচ্ছে কি করলো, ওই একটা শেপ দিল, শেপে দেওয়ার পর হচ্ছে সেটারে রোদে শুকাইলো, তারপর আগুনে পুরাইলো, তারপর একটা ফর্মে আসলো, ঠিক আছে। তখন এটা কি হয়ে গেল, আবার ম্যানমেড রিসোর্স হয়ে গেল। আমি এটা মুছলাম। প্রাকৃতিক সম্পদ নিয়ে এখন একটু আলোচনা করব। সম্পদের প্রকারভেদ তো শেষ। প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ: প্রাপ্যতা, অধিকতা, দাঁড়ান আমি আর একটু মুছি। প্রকারভেদ, তাই তো। প্রাপ্যতা ও আধিক্যতার ভিত্তিতে, দুঃখিত, আধিক্যতার ভিত্তিতে, প্রাপ্যতা আর আধিক্যতার ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ হচ্ছে দুই প্রকার। এক, নবায়নযোগ্য, দুই, অনবায়নযোগ্য। তাই তো, এটা হচ্ছে কি রিনিউয়েবল, এটা হচ্ছে নন রিনিউয়েবল। আচ্ছা, কি বললাম? প্রাপ্যতা অধিকতার ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ দুই প্রকার, একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে কি নন রিনিউয়েবল। তো নন রিনিউয়েবল এর মধ্যে আমরা কি পাই? আমরা যেটা পাই সেটা হইতেছে যে সকল সম্পদ আমরা কি করতে পারি, পুনরায় কি করতে পারি, ব্যবহার করতে পারি, তাই তো। সেগুলো হইতেছে কি আপনার বা যে সকল সম্পদের পরিমাণ আনলিমিটেড, যে সকল সম্পদ ইজিলি রিস্টোর করা যায়, একবার ব্যবহার করার পরে ওইটা আবার রিস্টোর করা যায় অল্প সময়ের মধ্যে, সেগুলোর বলা হয় নবায়নযোগ্য সম্পদ। যেমন নবায়নযোগ্য সম্পদের এক্সাম্পল যদি আমি দিই, সেটার মধ্যে আমরা রাখবো ধরুন বায়ু প্রবাহ, তাই তো, সূর্যের আলো, পানির স্রোত, তাই তো। তো এই সম্পদগুলা কি আমরা মনে করি একবার ইজিলি পাই, এগুলা অভাব নাই, আনলিমিটেড। তো এই জন্য এগুলোর বলা হয় কি নবায়নযোগ্য বা রিনিউয়েবল। নেক্সট হচ্ছে আমাদের
অনবায়নযোগ্য। তো অনবায়নযোগ্যের মধ্যে আমরা কি রাখতে পারি, যে সকল সম্পদ আমরা ইজিলি রিস্টোর করতে পারি না, এর পরিমাণ প্রকৃতিতে খুব কম, সহজলভ্য না, হ্যাঁ, তারপর হচ্ছে এইগুলোই হইতেছে মূলত অনবায়নযোগ্য সম্পদ আর নন রিনিউয়েবল। যেমন আমরা বলতে পারি যে গ্যাস, আমরা রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি না সেইটা, তো এটা কি। তারপর হচ্ছে মনে করেন যে কয়লা, এগুলো আমরা ইজিলি পাই না, তাই তো, মানে আমাদের সবার কাছে সব জায়গায় একই সময়ে খুবই সহজে অ্যাভেলেবল না এই ধরনের সম্পদগুলা, যার কারণে এগুলোর বলা হইতেছে অনবায়নযোগ্য বা নন রিনিউয়েবল রিসোর্স। সো এই হচ্ছে প্রাপ্যতা ও আধিক্যতার ভিত্তিতে। আপনারা একটু দেখেন, ওকে। সো আমরা এখন চলে যাব, আমি এইটুকু মুছে দিই, ওই বাকি দুইটা অংশ থাক, হ্যাঁ। এরপর হচ্ছে উৎপত্তিগত, দাঁড়ান এটা আমি পরে বলি, আগে আমি সহজগুলো শেষ করি। অবস্থান ভেদে, অবস্থান ভেদে হইতেছে আবার এক, জাতীয় সম্পদ 2, বহুজাতিক সম্পদ 3, আন্তর্জাতিক সম্পদ। তো অবস্থান ভেদে সম্পদ আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা কি জাতীয় সম্পদ, আর একটা বহুজাতিক সম্পদ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। ওকে, তার বহু জাতীয় সম্পদ কি? জাতীয় সম্পদ নির্দিষ্ট একটা দেশের সম্পদ, তাই তো, নির্দিষ্ট একটা দেশের সম্পদ। যেমন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের যতটুকু আয়তন আছে, সেটা ভূমি হোক, স্থলজ হোক আর জলজ হোক, যতটুকু আয়তন আছে এইটুকের মধ্যে মোট যে পরিমাণ সম্পদ অ্যাভেলেবল, সেই সম্পদটা হইতেছে বাংলাদেশের জাতীয় সম্পদ। তাহলে কি বুঝলাম, যে কোন নির্দিষ্ট একটা দেশের অভ্যন্তরে আয়তনের ভিতরে, সেটা স্থলজ হোক আর জলজ সম্পদ হোক, যে ধরনের সম্পদ হোক, আয়তনের মধ্যে মোট যে সকল সম্পদ অ্যাভেলেবল সেটিতে কি জাতীয় সম্পদ। আর কইতেছি বহুজাতিক সম্পদ, যে সকল সম্পদ, ঠিক আছে, 2-3টা জাতি মিলাই ইউজ করতে পারে, তাই তো, 2-3টা দেশ মিলে কি করতে পারে, ইউজ করতে পারে, সেগুলো হচ্ছে বহুজাতিক সম্পদ। যেমন তিস্তা নদী, তাই না, তিস্তা নদী কিন্তু বহুজাতিক সম্পদ বলা যায়। কিভাবে? এটা ভারতের মধ্যে থেকে বাংলাদেশে আসতেছে, তার মানে নদীর একাংশ হচ্ছে ভারতে, আর একাংশ বাংলাদেশে, যদিও বাংলাদেশের মানুষ আমরা পানি পাই না। তো কি দেখা যেতেছে, যে সম্পদ তো একটাই, কিন্তু 2টা দেশ মিলা ইউজ করতে পারতেছে। যে তারপর হচ্ছে সাহারা মরুভূমি, তারপর হচ্ছে অ্যামাজন বন, তাই না, অ্যামাজন বন, এই জিনিসগুলা কি, তারপর হচ্ছে মহাসাগর গুলা, ওই যে বঙ্গোপসাগর, তো এই জিনিসগুলো কি বেশ কয়েকটা দেশ মিলে কিন্তু এই সম্পদের ফায়দাটা নিতে পারে, যার কারণে এটার বলা হইতেছে কি বহুজাতিক সম্পদ। সবশেষ হইতেছে আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হইতেছে পৃথিবীর সকল দেশ ওই সম্পদের কি করতে পারে, ব্যবহার করতে পারে। পৃথিবীর সকল দেশ ওই সম্পদের কি করতে পারে, ব্যবহার করতে পারে। যেমন সূর্যের আলো, চাঁদের আলো, চাঁদের তো নিজের আলো না, সূর্যের আলো প্রতিফলন। তারপর হচ্ছে মনে করেন বাতাস, বায়ু প্রবাহ, বাতাস তো আমরা ঠেকায় রাখতে পারি না, ঠিক আছে, এই জিনিসগুলোই কি। তারপর হচ্ছে মহাসাগর, এইগুলো হচ্ছে কি হয়, পৃথিবীর সব দেশ এই সম্পদগুলো কি করতে পারে, ব্যবহার করতে পারে, হ্যাঁ। তো এইগুলোর বলা হয় কি আবার আন্তর্জাতিক সম্পদ। তো আপনারা একটু তুলে নেন। আচ্ছা, এখন নিচে তো জায়গা নাই, আমি এক কাজ করি, এইখানে লিখি, হ্যাঁ। এরপর কি আছে, উৎপত্তিগত। এটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছি। উৎপত্তিগত দিক থেকে 1, জৈব সম্পদ 2, অজৈব সম্পদ। তাহলে আমরা কি দেখতেছি, যে যে সকল জৈব সম্পদ কি, যে সকল সম্পদ, হ্যাঁ, যে সকল সম্পদ জীব, কোন না কোনো ভাবে জীব, যাদের মধ্যে প্রাণী স্পন্দন আছে, সেগুলো হচ্ছে আমাদের জৈব সম্পদ।
আর যেগুলোর সম্পদ টোটালি জড়, যারা কোনোভাবে জীব হইতে পারে না, যাদের মধ্যে বিন্দুমাত্র প্রাণের স্পন্দনের সুযোগ নাই, সেগুলো হইতেছে অজৈব সম্পদ। তো আজকে আমরা কি জানলাম? পরিবেশগত অর্থনীতির পরিধীয় বিষয়বস্তু, সম্পদ, সম্পদের প্রকারভেদ আর প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ। তো আশা করি আপনারা উপকৃত হইতেছেন। অনেকে ভাবতেছেন যে কি এইসব বাচ্চাদের মতো এগুলা দিতেছি, এগুলো দেওয়ার কারণ আছে। ভবিষ্যতে যখন আরো বড় টপিক গুলাতে যাব, তখন ওইগুলো বোঝার জন্য এইসব বেসিক জানা দরকার, তাই আমি এইগুলা দিলাম। সো আপনারা এখানে ছেলে তুলে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা, সবাই ধন্যবাদ জানাই। আর নেক্সট ভিডিও শীঘ্রই এসে পড়বো। ভালো থাকবেন সবাই।